হয়েছে নাকি? প্রিয় দর্শক, ঈদের দীর্ঘ ছুটি শেষে শুরু হলো আজকে আমাদের সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান। ঈদের এই দীর্ঘ ছুটিতে শুরুর দিকে ঈদযাত্রায় বেশ একটা স্বস্তি ছিল, কিন্তু তারপর ঘটনা, দুর্ঘটনা, জ্বালানি সংকট সব কিছু মিলিয়ে একটা অস্থির পরিবেশের মধ্যে আমরা ঈদ পালন করলাম। তবুও ঈদ তো আনন্দের। দেখি পত্রপত্রিকায় আজকে কি শিরোনাম হয়েছে। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। না, শুরুতেই বলছিলাম যেটা যে ঈদের ছুটিটা যখন শুরু হলো তখন বেশ 2-3 দিন এত স্বস্তির জায়গাটা ছিল যে সবাই বাড়ি ফিরছে খুব, কিন্তু হঠাৎ করে এই যেন অস্বস্তিটা দেখা দিল। দেখি পত্রপত্রিকায় কি শিরোনাম হয়েছে। দৈনিক প্রথম আলো, ঋণ খেলাপি ছিলেন এখন সংসদে। বিএনপির সংসদীয় দলের বৈঠক, দুর্ঘটনা, অব্যবস্থাপনা ও জ্বালানির পরিস্থিতি নিয়ে এমপিদের ক্ষোভ। দৈনিক কালের কণ্ঠ, রামেক হাসপাতালে আইসিইউ অব্যবস্থাপনা, 18 দিনে 51 শিশুর মৃত্যু। দৈনিক যুগান্তর, গোয়ালঘর, দোকান, ধানের গুঁড়া গুদামে মজুদ, সব যেন তেলের ডিপো। বিএনপি সংসদীয় দলের বৈঠক, একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী জবাবদিহিতার মুখে। দৈনিক সমকাল, 10 জেলায় হামের প্রকোপ, বাড়ছে শিশুর মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রী বললেন পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত। জ্বালানি মজুদ রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক ইত্তেফাক, জ্বালানি তেল নিয়ে ভোগান্তি ও মজুদদারি বন্ধ হচ্ছে না। জ্বালানি তেল মজুদ রোধে চিরুনি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশ প্রতিদিন, 2 জেনারেলের মুখে অজানা কাহিনী। আশা জাগানিয়া সূচনা, সামনের পথ অনিশ্চয়তার। মানব জমিনের শিরোনাম, যুদ্ধে জড়িয়ে পড়েছে হুতিরা, জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদার। খবরের কাগজ, বাতিল হতে পারে গণভোট অধ্যাদেশ, আলোচনায় ডিপ স্টেট। আমার দেশ, বিআরটি প্রকল্প এখন গলার কাটা, ডিপোয় বিজেপি, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ। আমাদের সময় শিরোনাম, সড়ক রেল নৌপথ যেন মৃত্যুর ফাঁদ। কালবেলা শিরোনাম, ভ্যাট অব্যাহতি পেয়েও শর্ত মানেনি ডক্টর ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন। জায়দাদিনের শিরোনাম, আতঙ্কে 111-এর কুশীলবরা। আজকের পত্রিকা, বিসিএসএ নিয়োগের সব ধাপ হবে সফটওয়্যারে। দৈনিক করতোয়া, জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। রূপালী বাংলাদেশ, জ্বালানি খাতে লঙ্কাকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি নিয়ে মানুষের দুর্ভোগ নয়, দলীয় কার্যালয়ে তারেক রহমান বলেছেন। নানামুখী শিরোনাম, কিন্তু সবচেয়ে যে শিরোনাম ছাপিয়ে গেছে যে তেল নিয়ে তেলেশমাতি হাহাকার। যেমন যুগান্তর শিরোনাম করেছে সব জেনে তেলের ডুপো, এবং ওই মুদি দোকানের কাছেও তেল মজুত করা হচ্ছে এবং গর্ত খুঁড়েও তেল পাওয়া যাচ্ছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তেল নিয়ে যেটা বলেছেন যে জ্বালানি মজুদ রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে পর্যন্ত নির্দেশটা দিতে হলো। সেটা আমরাই তো দায়িত্বহীনতার পরিচয়টা দিয়েছি, তাই না? আমাদের লোভ এবং আমাদের অসততা এবং মুনাফার যে লোভ, সেটা তো ন্যাক্কারজনক পর্যায়ে পৌঁছেছে। না হলে আপনি দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু দেশের তেল মজুদের, অন্যায়ভাবে তেল মজুদের ঘটনা আমরা জানতে পারছি। তো সরকার একলা তো সব কিছু করতে পারবে না। আমরা যদি তাদের সহায়তা না করি, আমরা যদি ন্যায়পরায়ণ না হই, আমরা যদি দেশপ্রেমের পরিচয় না দিই, দায়িত্বশীলতার না, আপনি পরিচয় যে না দিই। দেশপ্রেমের কথা বললেন, যেমন ধরেন ময়মনসিংহে মাটির নিচে ট্যাঙ্ক থেকে 24,000 লিটার তেল, এবং আরেকটি জায়গায় দেখা গেল যে একজন দোকানি, তার দোকান, মুদি দোকান, তিনিও তেল মজুত করেছেন। তার মানে কতটা নীতি নৈতিকতা বর্জিত হয়ে যাচ্ছে আমরা, যে সুযোগ এসছে অন্যের ক্ষতি করে আমি আমার অর্থ আয় করব, সেটাই তো চলে না। মানসিকতাটা তো খুবই নিন্দনীয়। এটা তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। সেটাতে আমরা সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ কিভাবে গড়ে তুলব? আমরা যদি প্রত্যেকেই অসৎ হই। অনেকেই কিন্তু এই অসততার পরিচয় দিয়েছে, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, একটা নীতি নৈতিকতাহীন যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি। একটা দুইটা ঘটনা না, কিন্তু অনেক ঘটনা, এবং পর্যায়ক্রমে আরও হয়তো বেরোবে। তো ফলে সংকটটা কিন্তু তীব্রতর হচ্ছে, ঘনীভূত হচ্ছে, আতঙ্কটাও বেড়ে যাচ্ছে। এইটা যদি আমরা করি তাহলে তো
সামনে ভবিষ্যৎ অন্ধকার, যতটা না সংকট তার থেকেও বেশি ঘনীভূত হবে এবং মানুষের জন্য সেটা সামগ্রিকভাবে ক্ষতিকর হবে। আমরা সেই দায়িত্বশীলতার আশা করি যে প্রত্যেকটা নাগরিক যেন সেরকম সততার পরিচয় দেয়, নীতি নৈতিকতার ভিত্তিতে তাদের জীবনটা যেন চলে। সরকারকে যেন আমরা সহায়তা করি। সরকার তো বাধ্য হয়ে কঠোর হতেই হবে এখন, বলছে যে ট্যাগ অফিসার দেবে বিভিন্ন জায়গায়। তো এটা কিন্তু অব্যবস্থাপনা আছে, সেটা সত্যি কথা, কিন্তু আমরা নিজেরা কিন্তু এটাকে আরো বাড়িয়ে তুলছি। অব্যবস্থাপনাকে আরো বাড়িয়ে তুলছি। বাইরের অনেক দেশে কিন্তু অলরেডি তেল নেই, একেবারে তেলের জন্য বাইরের দেশে আরো বেশি একটা সংকট তো হয়েছে, তাহলে সাপ্লাই লাইনটা যদি ঠিক মতো না থাকে সংকটটা দেখা দিবে। তারপরে আপনি দেখেন যে ভারত থেকে কিন্তু ডিজেল আসছে, ডিজেল দূরপাল্লার যেগুলি যানবাহন সেগুলি কিন্তু ডিজেলেই চলে মেইনলি। বাংলাদেশেও কিন্তু পেট্রোল অকটেন উৎপাদিত হয়, তারপরে অনেক ক্রুড অয়েল আনা হয়, সেগুলিকে রিফাইন করা হয়। তো আবার দেখেন যে 6টা দেশকে যে হরমুজ প্রণালী ব্যবহার করতে দিয়েছে, বাংলাদেশ তার মধ্যে একজন। হ্যাঁ, তো সেটা তো আমরা আমাদের জন্য স্বস্তির খবর, শান্তির খবর। বিশ্ব ব্যবস্থা তো তছনছ হয়ে গেছে একটা আমেরিকার ইসরায়েলের উন্মত্ততার কারণে। আশা করি সেটা শুভবুদ্ধির উদয় হবে এবং আমেরিকার থেকেও প্রতিবাদ হবে, বিশ্ব বিবেক জেগে উঠবে, অবশ্যই আমরা আশাবাদী। কিন্তু দেরি হয়ে যাচ্ছে। শুভবুদ্ধির উদয়ের কথা বললেন, পৃথিবী যদি ধ্বংসই হয়ে যায় তারপরে আর শুভবুদ্ধি অনেক ক্ষতি তো হয়ে গেছে, অপূরণীয় ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে আসলে। রোগ বালাই তো আর বলে কয়ে আসে না, কিন্তু রোগ বালাই প্রতিরোধের জন্য যে আমাদের হাসপাতাল চিকিৎসা কেন্দ্র আছে সেটার যে দেখভাল করা বা আধুনিকায়ন করা, সেটা নেই। আপনি অবাক হবেন যে শিরোনামটা কীরকম, 15 দিনে 44 শিশুর মৃত্যু আইসিইউ এর অভাবে, সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। এবং স্বাস্থ্যমন্ত্রী বললেন যে পরিচালককে ফাঁসির কাস্টে চড়ানো উচিত। সেখানেও একটা দায়িত্বশীলতার অভাব এবং সরকারকে জানানো হয় না যে এই সংকট আছে। তো সেটাও তো একটা নজিরবিহীন দায়িত্বহীনতা, তাই না? এবং কর্তব্য অবহেলা, দেশপ্রেমের অভাব, নীতি নৈতিকতার অভাব। আমরা শিক্ষিত মানুষের কাছ থেকে যদি এটা দেখি, ডাক্তাররা তো অতি অবশ্যই শিক্ষিত একটা সমাজের অংশ, আরও দায়িত্বশীল অংশ। তাদের হাতে কিন্তু মানুষের জন্ম, জীবন মৃত্যু কিন্তু নির্ভর করে, তাই না? তারা যদি আরও বেশি মানে সততার পরিচয় না দেন এবং দেশপ্রেমের পরিচয় না দেন, এবং বারবার এই দায়িত্বশীলতার কথাটা আসছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। মর্মান্তিক। সমাজের সব ক্ষেত্রে কিন্তু মুদি দোকানদার তেল মজুত করছে, ঠিক আছে, তার না হয় শিক্ষার অভাব আছে কিংবা তার মূল্যবোধ না, কিন্তু সে অন্যের দেখা দেখে শিখছে। হ্যাঁ, কিন্তু ডাক্তাররা তো সমাজের সচেতন অংশ এবং তাদের কাছ থেকে তো মানুষ অনেক বেশি প্রত্যাশা করে। সেখানে যদি আমরা এরকম দেখি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, সেগুলি তো আমার জন্য সেটা তো অত্যন্ত দণ্ডনীয়। শিশুর মৃত্যু, শিশুদের মৃত্যু, তাও একজন দুইজন না। একটি এবং পত্রিকা এটা নিশ্চয়ই একদিনে কালের কণ্ঠ, ঘটে না। আপনাদের কালের কণ্ঠ তো আরো বড় হিসাব দিয়েছে, 18 দিনে 51 শিশুর মৃত্যু। আমরা এটাকে লিড নিউজ করেছি। হ্যাঁ, তো এখন এটা যদি দীর্ঘদিনের বিষয় তো, তাই না, সেটা জানানো হয় না, সেটাও কিন্তু কর্তব্য কর্মে প্রচন্ড মানে অবহেলা। ব্যাপারটা কি এরকম যে দেখি না কি হয় না, এটা তো মানুষের জীবন নিয়ে তো এইভাবে রিস্ক নেওয়া যায় না, তাই না? কেন্দ্রকে জানাতে হবে, সেখানে থেকে সাপোর্টটা নিতে এখন হবে। মাননীয় মন্ত্রী যখন বললেন যে তাকে ফাঁসির কাস্টে চড়ানো উচিত, তাহলে তার বিচার কি হবে? আদৌ কি হবে, বা শাস্তি কি আদৌ হবে, বা হওয়াটা কিছু তো একটা হবে? উচিত, না হলে কিন্তু এই ধরনের ঘটনা তো আরো ঘটতে থাকবে, সেগুলি আরো মানুষ আক্রান্ত হবে, আরো মানুষের জীবনহানির সংখ্যা দেখা দিবে। তো সেটা তো কঠোর হাতে তো দমন করাটা দরকার, অবশ্যই দরকার। সেখানে আশা করি কোনো স্বজনপ্রীতি কিংবা পক্ষপাত আমরা যেন না দেখি এবং সত্যিকারের ন্যায় বিচারটা যেন আমরা পাই, তাহলে হয়তো অনেক শিশুর জীবন সামনে এরকম বিপন্ন হবে না। এই যে বিপন্নর কথা বললেন, গত কয়েকদিনে বিশেষ করে এই যে দুর্ঘটনা, যে বাসটি নদীতে পড়ে গেল, এখন তো আর কোনো কিছু লুকোছাপা করা যায় না। আপনি খালি একবার চিন্তা করেন যে একটি বাস পল্টন থেকে ডুবে গেল, সেই জায়গা থেকে মানুষজন কিভাবে কত কষ্টে যে তাদের মৃত্যুটা হয়েছে, এবং যারা বেঁচে উঠেছে তাদের কাছ থেকে। তো এইরকমের দুর্ঘটনা রোধ আমরা দেখি, দুর্ঘটনা হওয়ার পরে নানা ধরনের আলোচনা হয়, এটা হয়, ওটা হবে, অমুক হবে, কিন্তু কিছুই হয় না। যেমন সড়কে নিহতের সংখ্যা বাড়ছে, অনিশ্চয়তা, 3 লাখ চালকের প্রশিক্ষণ করতোয়া শিরোনাম করেছে। আর সড়ক দুর্ঘটনার বড় কারণ চালকের দক্ষতার অভাব, যায় দিন শিরোনাম করেছে। তাহলে প্রচার মাধ্যম তো অ্যাওয়ারনেসটা তৈরি করছে, কাজটা কার, এই দায়িত্বটা কার? এই যে চালকরা অদক্ষতায়, এই যে দায়িত্ব কিন্তু সবারই। আপনি যাত্রীরা যদি একটু সামান্য কষ্ট বাঁচানোর জন্য, একটা আরামের জন্য ওখানে বসে থাকে, ওইখানে তো নেমে যাওয়াটা নিয়ম।
তাহলে তো অনেকগুলি প্রাণ বেঁচে যেত। তারপরে আবার ড্রাইভারের বদলে হেল্পাররা চালাচ্ছে সে সময়, এরকম রিস্কি, সেগুলিও কিন্তু দণ্ডনীয় অপরাধ। সেগুলিও মনিটর করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে এবং তদারক করতে হবে। আপনাকে আপনাকে ছোট্ট একটা বলি, আমি এই অনুষ্ঠানে আসবার আগে আমি একটা ভিডিও দেখলাম। লঞ্চ যাচ্ছে জোরে জোরে, খুব জোরে যাচ্ছে, এবং একটা জায়গায় এসে লঞ্চটা থামলো। একজন বুড়ো ভদ্রলোক লঞ্চটাতে উঠলেন, আরেকজন, দুইজন যাত্রী পরিবার, তারা স্বামী স্ত্রী এবং বাচ্চা, তারা পরিবার নামবে, কিন্তু লঞ্চটা থামছে না, যাওয়ার গতি। বাচ্চাটাকে উনি বাবা বোধ করি পাশে দাঁড় করিয়ে দিলেন, বাচ্চাটা দাঁড়িয়ে গেল, লঞ্চটা চলে গেল, মা এবং মানে স্বামী স্ত্রী তারা চলে যাচ্ছে। এই যে আমরা অপেক্ষাও করি না, এই যে বাচ্চাটার কথা একটু ভাবেন তো, বাবা মা চলে যাচ্ছে, ও একা দাঁড়ায় হচ্ছে, এই অব্যবস্থাপনাগুলো তো আমরা নিজেরাই করি নাকি? হ্যাঁ, আমাদের নাগরিক হিসেবে আমরা কিন্তু যার যার কর্তব্যটা পালন করি না, দায়িত্বটা সম্পাদন করি। সব কিছু সরকারের উপরে আমরা চাপিয়ে দিই, এটা একটা প্রবণতা আছে। সরকার কী করবে? প্রত্যেকটা মানুষ যদি পরিবর্তন না হয়, তারা যদি সত্যিকারের মানুষ না হয়ে ওঠে, মানবিক মানুষ না হয়ে ওঠে, তাহলে তো সমস্যা হবে, বিরাট সমস্যা হবে। সেখানে কিন্তু মূলটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি মানুষ এবং একটা পরিবার, সেখানে সুশিক্ষাটা দিতে হবে, মূল্যবোধটা শিক্ষা দিতে হবে, আমাদের নতুন জেনারেশনকে সেভাবে উদ্বুদ্ধ করতে হবে। তা আমরা তো সেটা করছি না, ফলে কিন্তু এই সংকটটা সর্বগ্রাসী হচ্ছে এবং সর্বপ্লাবী হচ্ছে। সামগ্রিকভাবেই কিন্তু আমরা একটা অন্ধকারের দিকে ধাবমান আসলে। সেটা তো কোনোভাবেই কাম্য না। মানে আমরা যেন প্রত্যেকটা মানুষ যেন নিজেদের মধ্য থেকে বদলাই, ভালোর দিকে যাই, মানবিক হই, দেশপ্রেমিক হই, সংযত হই, সহিষ্ণু হই, তাহলে কিন্তু অনেক সংকট কেটে যায়। যার যার দায়িত্বটা যদি আমরা পালন করি, সুচারুরূপে চেষ্টা করি, তাহলে অবশ্যই কিন্তু অনেক সংকট দূর হয়ে যেতে পারে। রাজনীতি নিয়ে একটু কথা বলি। সংসদ এখন উত্তপ্ত হতে যাচ্ছে, এরকম শিরোনাম আছে, বিশেষ করে জুলাই সনদ সবকিছু নিয়ে কি গণভোট, হতে পারে? হ্যাঁ। গণভোট। উত্তেজনা থাকবে, সেটা স্বাভাবিক। গণতান্ত্রিক সৌন্দর্যই তো সেটা, এবং লাবণ্য সেটা। আমরা আশা করব সেখানেও দায়িত্বশীলতার পরিচয় তারা দেবেন এবং মানে শালীনতার মধ্যে থাকবেন এবং সহিষ্ণুতার মধ্যে থাকবেন। রাজপথ গরম করবে, করুক, কিন্তু সেটা যেন মানুষের ক্ষতিকর মানে তর্ক না হয়, হোক, মানুষের জন্য। সুন্দর তর্ক হোক। সুন্দর তর্ক হোক, বিতর্ক হোক, সেটা একটা স্বচ্ছতার মধ্যে হোক, শালীনতার মধ্যে হোক। সীমা যেন আমরা লঙ্ঘন না করি কেউই, জি। না সরকার না বিরোধী দল। মানুষ সেটাই প্রত্যাশা করে। একটা এত প্রাণহানির পরে জুলাইয়ের যেই ছাত্র গণ অভ্যুত্থান, সেটার পরে যেই প্রত্যাশিত সংসদ, এবং সেটা যদি ঠিকমতো ফাংশন না করে, তাহলে তো এটার থেকে আর বেদনাদায়ক আর কিছু হতে পারে না। আমরা আশা করব যে তারা দুই পক্ষই যেন একটা সহিষ্ণুতার পরিচয় দেয় এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতার একটা জায়গা তৈরি করে। সবার আগে দেশ, অবশ্যই, সবার আগে দেশ। ঋণ খেলাপি নিয়ে অনেক কথা হলো, নির্বাচনের আগেও অনেক কথা হয়েছে, কিন্তু আজকে প্রথম আলোতে একটি শিরোনাম হয়েছে, ঋণ খেলাপি ছিলেন এখন সংসদে। তো ঋণ খেলাপি ছিলেন সংসদে, এটা কি কাঙ্ক্ষিত ছিল? না, কাঙ্ক্ষিত কোনোভাবেই ছিল না। আপনি দেখেন যে রাজনীতির কিন্তু দীর্ঘদিন ধরে দুর্বৃত্তায়ন হয়েছে, সেখানে কালো টাকার প্রবেশ হয়েছে, পেশি শক্তির আস্ফালন আমরা দেখেছি। সেটার থেকে বেরিয়ে আসতে কিন্তু আমাদের কিছুটা সময় লাগবে, রাতারাতি এটা হবে না। এখন কিন্তু মানুষ ভোটের, এখানে দেখেন সেখানে তো টাকার দরকার হয়, পেশি শক্তি দরকার হয়, দলবাজির দরকার হয়, কিন্তু সত্যিকারের মেধাবী রাজনীতিকরা তো সেখানে আসছেন না, নারীরা সেখানে আসছে না, তারা উপেক্ষিত। আমরা যতই বলি মুখে মুখে, কিন্তু আমরা এত কর্তৃত্বপরায়ণ, এত সামন্তবাদী মানসিকতা আমাদের পুরুষদের মধ্যে, নারীদেরকে আমরা পেছনে ফেলে রাখছি। সেটা কোনোভাবেই কাম্য না। এবং মেধাবী মানুষ কিন্তু রাজনীতিতে আসতে চাচ্ছে না। রাজনীতির নোংরামি, মেধাবী মানুষ আসবে কি করে? যার টাকা নেই তার তো না, রাজনীতিতে সেটা আসার কোনো সুযোগ সে নেই, ভোটেও তো পাশ করবে পাশ না। করবে না। তো ফলে এটা কিন্তু বদলাতে হবে। এই সংস্কৃতিটা বদলানোর জন্য একটু সময় দরকার, এবং এখানে প্রত্যেককেই যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব পালন করা দরকার। এটা সরকারি আপনার রাতারাতি কিছু করে দিতে পারবে না, কিংবা বাইরের কেউ এসে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না। মানসিকতার পরিবর্তন আমাদের বদলাতে হবে নিজের ভেতর থেকে আসলে। আপনার মূল্যবোধ, সেই সেই বদলটা কোথায়? আমি যখন তেল মজুত করি, হ্যাঁ, তাহলে আর সেটা বদলাবো একটা কি করে? আশঙ্কার কথা। এবং আমাদের পরিবারের থেকে যদি আমরা সেই সুশিক্ষাটা না দিই, মূল্যবোধের শিক্ষাটা না দিই, নৈতিকতার শিক্ষাটা যদি না দিতে পারি, তাহলে তো অন্ধকার ভবিষ্যৎ, তাই না? আমরা চাইবো যে একটা পরিবর্তন হোক, সব ক্ষেত্রে পরিবর্তন হোক, ভালোর দিকে পরিবর্তন হোক, মানবিকতার দিকে পরিবর্তনটা আসুক। আপনি ভালো এবং মানবিকতার কথা বললেন, আপনি শিশুদের কথা বললেন। 40 দিন পর দীর্ঘ ছুটি, রমজানে 1 মাস ছুটি এবং সব কিছু মিলে 40 দিন পর শিক্ষা প্রতিষ্ঠান আজকে খুলছে। তো এই এত ছুটি, ওকে ঠিক আছে, ছুটি হতেই পারে, কিন্তু
করোনা এবং গণ অভ্যুত্থান সবকিছু মিলিয়ে ক্ষতিটা যার বেশি হয়েছে সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষাঙ্গনের। এই যে 40 দিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দেখলাম অনেক দৌড়ঝাঁপ করছেন, কোনো দৌড়ঝাঁপ নিয়ে তার আবার সমালোচনা হচ্ছে, তিনি আবার শিক্ষকদের দিকে যেভাবে কথাবার্তা বলছেন সেটা নিয়েও আলোচনা হচ্ছে। কি মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে? শিক্ষা ব্যবস্থা অত বিপর্যস্ত হয়েছে অনেক আগে থেকে আসলে। করোনার সময় তো যে দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে সেটা আশেপাশের দেশে কিন্তু অতটা দেওয়া হয়নি। ফলে সেখানে কিন্তু আমরা একটা পঙ্গু অবস্থার মধ্যে আছি এবং সিলেবাস কমানো হয়েছে। তারপরে অটো পাসের যেই সংস্কৃতি চালু হয়েছে সেটা থেকে বেরোতেও একটুখানি সময় লাগবে। আশা করি শিক্ষামন্ত্রী যেই ঐতিহ্য আছে নকল রোধ করার ব্যাপারে যে তার দৃঢ়তার যে ইতিহাস ঐতিহ্য আছে সেটাকে সামনে রেখে তিনি নিশ্চয়ই একটা আমাদের ইতিবাচক দিকে নিয়ে যেতে পারবেন, নেতৃত্বটা সেভাবে দিতে পারবেন। সবাই মিলে তাকে যদি সহযোগিতা করি, এই দায়িত্ব তো শিক্ষামন্ত্রীর একলার নয়, আসলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের, শিক্ষকের, অভিভাবকের, ছাত্রছাত্রীর সবার আমরা একটা সুষ্ঠু পরিবেশ এবং সত্যিকারের শিক্ষার মেধার বিকাশের এবং প্রতিভা বিকাশের ক্ষেত্রটা যদি আমরা নিশ্চিত করতে পারি, একটা মানবিক শিক্ষাঙ্গন গড়ে তুলতে পারি এবং মূল্যবোধে উজ্জীবিত একটা জেনারেশন আমরা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ অন্ধকার নয়। আমরা সেটা প্রত্যাশাই করব এবং আমরা যার যার ক্ষেত্র থেকে, বারবার আমি বলবো, ব্যক্তি মানুষের মধ্য থেকে কিন্তু বদলটা আসতে হবে। কারণ আপনাকে কেউ কিন্তু সরকার এসে চাপিয়ে দিয়ে কোনো কিছু আপনাকে পরিবর্তন করতে হবে না। আপনি যদি নিজের মধ্যে সেই বোধটা তৈরি না হয় যে আমাকে ভালো হতে হবে, মানবিক হতে হবে, কল্যাণমুখী হতে হবে, অন্যের জন্য আমার নিজেকে উৎসর্গ করতে হবে, সেই বোধটা, সেই চেতনাটা যদি আমার নিজের মধ্যে আমি সঞ্চালিত করতে না পারি, তাহলে সব কিছুই বৃথা হবে। শিক্ষকদের উপরেও যেমন অনেক ধরনের অভিযোগ আছে, আবার শিক্ষকদের প্রতি যে ধরনের অন্যায় করা হয়েছে সেই বিষয়টাও কিন্তু আছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে সম্মানিত অনেক শিক্ষককেও নাজেহাল করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা অস্থিরতার জায়গাটা প্রশমন হলো না। এটার কি মনে হয় আপনার কাছে? আসলে শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধার জায়গাটা সেটা তো অনেকখানি ক্ষয়ে গেছে। আসলে আমাদের মূল্যবোধ যেহেতু সামগ্রিকভাবেই ধস নেমেছে, ফলে শিক্ষকদেরকে আমরা সেইভাবে মর্যাদা দিতে পারছি না। শিক্ষকদের বেতন ভাতা বলেন সেগুলি তো সম্মানজনক না, সেখানেও মেধাবীরা আসছে না। কিন্তু মানুষ যাচ্ছে যেখানে রাতারাতি ধনী হওয়া যায়, এই প্রবণতাটা টাকা আছে, যেখানে বেশি। হ্যাঁ সেখানে, এবং সত্যিকারের শিক্ষার মর্যাদাটা আমরা দিতে পারছি না, ফলেই কিন্তু এই সংকটগুলি হচ্ছে। আপনি যদি সুশিক্ষিত হন তাহলে আপনার মূল্যবোধ অতি অবশ্যই কিন্তু জাগরিত হবে এবং সেটা বিকশিত হবে। আপনি যদি অশিক্ষা, কুশিক্ষা, বিজ্ঞান বিমুখতা যদি আপনার থাকে, ধর্মীয় গোঁড়ামি যদি আপনার মধ্যে থাকে, সাম্প্রদায়িকতার দোষে যদি আপনি দুষ্ট হন, তাহলে তো আপনার কাছ থেকে ভালো মানুষ হওয়ার আশা আমরা করতে পারি না। সেগুলি কিন্তু অভিভাবকদেরও সচেতন হতে হবে। প্রত্যেকটা পরিবারে, শিক্ষাঙ্গনে শিক্ষকদেরকে, অভিভাবক মণ্ডলীকে, ছাত্রছাত্রীদেরকে, সরকারকে এবং যারা ওপিনিয়ন লিডার, সামাজিক মানে মানে ওপিনিয়ন লিডার যাদের বলে, যাদের প্রভাবে কিন্তু অনেক কিছু, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, সব যারা আমাদের ধর্মীয় মূল্যবোধটা আমাদের দেশে বেশি, সেটা কোনোভাবেই যেন অন্ধতার দিকে না যায়, গোঁড়ামির দিকে না যায়, কুসংস্কারের দিকে না যায়। এবং আমরা দেখছি যে সাম্প্রদায়িকতার একটা বীজও কিন্তু কোনো কোনো অংশে, কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে আছে। সেগুলি থেকে আমরা যেন মুক্ত থাকি, সত্যিকারের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় যেন আমরা নতুন জেনারেশনকে গড়ে তুলতে পারি, সেটাই হবে প্রত্যাশিত এবং আমাদের অভীষ্ট। না, আপনি প্রত্যাশার কথা বললেন, আপনার নিশ্চয়ই মনে আছে এবং এটা আপনি স্বীকারও করবেন যে পরিবার থেকে কিন্তু আসলে সবকিছু গড়ে ওঠে। একটা পরিবারই পরিবার থেকে প্রথম স্কুল। হ্যাঁ, পাঠশালা। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করবেন কোনো একটা আলোচনা সভা বা কোনো একটা বৈঠক, হয়তো বা পারিবারিকভাবেও কেউ আরেকজনের বাড়িতে দাওয়াত খেতে গেছে, 10টি পরিবার হয়তো একসাথে এসছে, আপনি খেয়াল করবেন যে আলোচনা থেকে সবাই এই মুঠোফোনটি নিয়েই ব্যস্তটা বেশি থাকে। আপনি যদি নিজে মুঠোফোনটা ব্যবহার করে আপনার সন্তানকে যদি এই তুই এটা কি দেখিস, তাহলে কি ও মানবে? না না, মানবে না তো। আপনাকে আপনি আচরিত ধর্ম পরের শিখাও, তাই না? আপনার আগে নিজেকে শুদ্ধ করতে হবে, তারপরে আপনি অন্যকে সবক দিতে পারবেন, পরামর্শ দিতে পারবেন, না হলে আপনার নৈতিক অধিকার থাকে না। তো সেইটা আমাদের মধ্যে নাই। আমাদের কিন্তু, আমি ছোটদেরকে দোষ দেব না, আমরা বড়রাই না দায়ী। না, ছোটদের দোষ নাই তো। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি আমি নিজে তাদেরকে, ব্যবহার করেন সারা রাত ধরে, হ্যাঁ, আর বাচ্চাকে বলবেন তুই মোবাইল ঘাঁটছিস এই কেন? আসক্তিটা ভয়ঙ্কর ক্ষতিকর আসলে। তো অনেক দেশে কিন্তু শিশুদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না এবং এটা কিন্তু ভালো।
ভারতের কর্ণাটকেও কিছুদিন আগে করা হয়েছে এবং আমরা এখানে অন্যান্য বাচ্চার হাতে একাধিক অনেক মোবাইল দেশে ফোন। হ্যাঁ তুলে দিচ্ছি। তারপরে তারা সেটাতে আসক্ত হয়ে পড়ছে, তারা কিন্তু পাঠ বিমুখ হয়ে উঠছে, ক্লাসিক্যাল সাহিত্যের সঙ্গে কোনো পরিচয় ঘটছে না, যেগুলির মধ্যে দিয়ে তার মানসিক বৃত্তিটা, সুকুমার বৃত্তিটা তার মধ্যে জাগরিত হবে, বিকশিত হবে, কল্পনা শক্তির সেই বিকাশটা ঘটবে, সেটা আমরা হতে দিচ্ছি না। ফলে একটা ক্লিপ জেনারেশন আমরা পেতে যাচ্ছি আসলে। মোবাইল আসক্ত মানে কিন্তু সত্যিকারের তাদের মধ্যে মানবিকতা থাকবে না, যান্ত্রিক একটা ব্যাপার থাকবে। এইরকম রোবট জেনারেশন তো আমরা চাই না আসলে। আমরা চাই একটা মানবিক বাংলাদেশ যেন আমরা পাই। সেটার জন্য আমাদের বড়দের দায়িত্বই বেশি। ছোটদেরকে আমরা যেভাবে শেখাবো সেভাবেই তারা শিখবে, তারা সেভাবেই গড়ে উঠবে। আমার মূল দায়িত্বটা কিন্তু আমাদের অভিভাবকদের, সিনিয়র সিটিজেনদের এবং প্রত্যেকটা পরিবারের অভিভাবক মণ্ডলী, শিক্ষকদের, সবার কিন্তু দায়িত্বটা বেশি নতুন জেনারেশনকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী খেলা কতটা ভালোবাসেন তার প্রমাণটা পাওয়া গেল যে তিনি নতুন করির আদলে সারা দেশে ফুটবল তারকাদের, কিশোরদেরকে বের করে আনবেন। তো এটা তো একটা খুব ভালো উদ্যোগ বাচ্চাদের জন্য। খুবই ভালো উদ্যোগ, কিন্তু আমরা সেগুলি যদি সহায়তা করি, সবাই মিলে সেটার মধ্যে সম্পৃক্ত হই, তাহলেই কিন্তু আমরা একটা ভালো কল্যাণমূলক রেজাল্ট আমরা আশা করতে পারবো। সরকার ভালো উদ্যোগ নিল, আমি শীতলভাবে সেটাকে নন কোঅপারেট করলাম, তাহলে তো হবে না। প্রত্যেকটা মানুষকে যার যার অবস্থান থেকে, যার যার ক্ষেত্র থেকে কিন্তু দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে এবং একটা প্রকৃত অর্থে গুণগত পরিবর্তনের জন্যে যে আমরা প্রত্যাশিত বাংলাদেশ চাচ্ছি এবং রোল মডেল হতে চাচ্ছি। ইতিমধ্যে আমরা 2বার হতে পেরেছি রোল মডেল, জেএনজি আন্দোলন এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে। এখন কিন্তু মূল চ্যালেঞ্জটা সামনে, যে এগিয়ে যাওয়া। সেটাকে স্থায়ী করা, সংহত করা এবং প্রগতিশীল হওয়া এবং ঘরে ঘরে সেটার সুফলটাকে পৌঁছে দেওয়া এবং একটা সত্যিকারের ভালো জেনারেশন তৈরি করা যারা বাংলাদেশের হাল ধরবে। কিন্তু যদি তেল চুরি করি আমরা, যদি এরকম করে আমরা সড়ক দুর্ঘটনার মধ্যে ভাড়া বেশি নেই, তারপরে এইভাবে দুর্ঘটনার মানসিকতার কারণ বদল। হই, তাহলে তো যানজট তৈরি করে কৃত্রিমভাবে সবাই মানে অসহিষ্ণুতার পরিচয় দিই, অন্যের প্রতি শ্রদ্ধাশীল না হই, অন্যকে আক্রমণ করি, তাহলে তো হবে না। প্রত্যাশিত বাংলাদেশ আমরা পাবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা শুনলেন। একটা অনুরোধ করি, শিশুদের হাতে মোবাইল ফোন থাকুক, কিন্তু মোবাইল ফোন চর্চার, এই ফোন চর্চার যে পরিবেশটা, সেটা বোধহয় নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। এবং আপনিও কতটা মোবাইল ফোনে আসক্ত থাকবেন সেটাও খুবই ভাববার বিষয়। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খোদা হাফেজ।